নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়াজ ডায়েরি। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম নর্থ বেঙ্গল। কিভাবে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম এবং কেমন লেগেছিল সেই সমস্ত গল্পই আজকে আমি আপনাদের শোনাব। গত 7 জুন 2026 আমরা গিয়েছিলাম লাভা কোলাখামে। কিভাবে গিয়েছিলাম সেটা অনেক বড় গল্প আছে, সেটা পরে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বাসে উঠেছি। এই বাসটি হলো শ্যামলী পরিবহনের স্লিপার এসি বাস। এই বাসটিতে স্লিপারও আছে, সিটারও আছে। আমরা স্লিপার বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল পার হেড প্রায় 1800 টাকার মতো। গত 4 জুন 2026 বিকেলবেলায় আমার কর্তা ফোন করে হঠাৎ জানান যে 3 দিনের ছুটি পেয়েছি, চলো কোথাও বেরিয়ে আসি। তো প্রথমে ও বলছিল দীঘা যাব, দীঘা অথবা নর্থ বেঙ্গল। তো আমরা দীঘা অনেকবারই ঘুরেছি, আর আমার বড় ছেলে দীঘা যেতে একদমই নারাজ। তো কি করা যায়, 3 দিনের ছুটি, বেশি দিনেরও নয়। তাই ঠিক করলাম চলো নর্থ বেঙ্গলই ঘুরে আসবো, একদিন হলে ওখানে থেকে আসবো। যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে আমরা হোটেল খোঁজা শুরু করলাম। তো কোথায় যাব সেটাই প্রথমে ঠিক করে উঠতে পারছিলাম না। ফাইনালি আমরা সিলেক্ট করলাম যে আমরা কোলাখাম যাব। তো কোলাখামের বিভিন্ন হোটেল আমরা ইউটিউব থেকে সার্চ করি, সেখান থেকে একটি হোটেল আমরা চুজ করি। অফ সিজন বলে হোটেল মোটামুটি সঙ্গে সঙ্গেই পাওয়া গেছে, যদিও দু একটা ভালো হোটেল যেগুলো ছিল সেগুলো পাইনি। যাই হোক, মোটামুটি পেয়েছি। তো অফ সিজন বলে এটা সম্ভব, অন্য সিজন হলে কিন্তু হোটেল পাওয়া খুব দুষ্কর। হোটেল তো পাওয়া গেল, এবার যেতে হবে। আর যেতে গেলে ট্রেন অথবা বাস। 2-3 দিন আগে ট্রেনের টিকিট পাওয়া একেবারেই অসম্ভব, অগত্যা তৎকাল। কিন্তু তৎকালেও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা বেছে নিলাম বাস, মানে যেগুলো প্রাইভেট বাস এখন যাচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি, সেই বাসগুলিকে আমরা বেছে নিলাম। প্রচুর বাস এখন কলকাতা থেকে শিলিগুড়ি যায় এবং সিট অ্যাভেলেবিলিটিও বেশ ভালো। আমরা একটু রিস্ক নিয়ে তৎকালের জন্য ওয়েট করলাম, কিন্তু তৎকালেও টিকিট পাওয়া গেল না। অগত্যা শ্যামলী পরিবহনের বাসে করে আমরা শিলিগুড়ি পৌঁছলাম। শিলিগুড়িতে পৌঁছে আমাদের হোমস্টে থেকে পাঠানো গাড়িতে করে আমরা রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর পথে বিভিন্ন সুন্দর সুন্দর অপূর্ব জায়গার উপর দিয়ে আমরা গেলাম। প্রথমেই আমরা গিয়েছিলাম ডুয়ার্সের ওপর দিয়ে। সেই জায়গাটা অসম্ভব সুন্দর, ভিডিওতে আগে দেখিয়েছি। এখন যে জায়গাটা দেখছেন এটি হলো অ্যাম্বিয়ক টি গার্ডেন। অসম্ভব সুন্দর এই জায়গাটা, সত্যি মানে এই চোখে না দেখলে না বিশ্বাস করা অসম্ভব যে এত সুন্দর জায়গা থাকতে পারে। কি অপূর্ব চারিদিকটা, দূরে পাহাড়, দূরে পাহাড় বলবো কেন, আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেটাই পাহাড়ের ওপর। এতক্ষণ আমরা যে রাস্তা ধরে আসছিলাম সেই রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছিল চেল নদী। এখনো বর্ষা ঠিকমতো ঢোকেনি, তাই চেল নদীতে সেরকম জল ছিল না, খুব অল্প জল। বর্ষা পড়লে এই চেল নদীর রূপ আরও সুন্দর হয়ে ওঠে। আর এই জায়গাটিও অ্যাম্বিয়ক টি গার্ডেনেরই অংশ। এটা একটু এগিয়ে এলে পরে। জায়গাটা এত সুন্দর, দূরে মেঘ উড়ে উড়ে যাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে, একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব। আর অপূর্ব সুন্দর চা বাগানটা, এত সুন্দর, মানে কিছুক্ষণ থাকলে আপনার মন এখানে জুড়িয়ে যাবে। সত্যি বলছি, খুব সুন্দর এই জায়গাটা, আমার ভীষণ ভালো লেগেছে। তবে এখানে কিন্তু জোঁকের উপদ্রব আছে, বেশ কয়েকজনের পায়ে কিন্তু জোঁক উঠেছিল। যাই হোক, সেই সব প্রোটেকশন এবং সতর্কতা নিয়ে অবশ্যই চা বাগানে ঢুকবেন। আমরা বেশি ভেতরে ঢুকিনি, সামনে থেকেই একটু ফটোগ্রাফি করে আর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম চেল নদীর কাছে। এই জায়গাটার নাম হচ্ছে পাপড়খেতি ভিউ পয়েন্ট। অসম্ভব সুন্দর এই জায়গাটা। এখন জল অল্প, দেখতেই পাচ্ছেন, খুব বেশি নদীতে জল নেই। বর্ষার সময় কিন্তু জল অনেকটাই থাকে, এখানে অনেকেই চান করেন এবং এখানে একটা হনুমানজির মন্দির আছে। কিন্তু আমরা যখন নেমেছিলাম হঠাৎই বৃষ্টি চলে আসে, তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আমরা গাড়িতে উঠে চলে এলাম। হনুমান মন্দির আপনাদের দেখাতে পারলাম না, যাই হোক নেক্সট বার যদি যাই অবশ্যই দেখাবো। আর এই জায়গাটা দেখুন, রাস্তায় যেতে যেতে হঠাৎ মেঘ এসে পুরো রাস্তাটা সাদা করে ঢেকে দিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তখন আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোগ্রাফি করি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। পাহাড়ে এটাই মজা, কখন যে হঠাৎ করে মেঘ এসে সামনের রাস্তাটা পুরো ঢেকে দেবে আপনি টেরও পাবেন না।
যদিও তখন আমরা যখন গিয়েছিলাম একটু বর্ষা মানে সবে ঢুকছে, তাই প্রচুর মেঘ দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়। এবং শুধু মেঘ না, হঠাৎ হঠাৎ বৃষ্টিও পেয়েছি। এই জন্যই পাহাড় আমার অত্যন্ত প্রিয়। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। আবার পাহাড়ে প্রত্যেকটা জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা জায়গাই এত সুন্দর যে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এই পাইন গাছগুলি দেখে বোঝা যাচ্ছে আমরা লাভা প্রায় চলে এসেছি। এরপরে লাভা মনাস্ট্রির কাছে ঠিক ডান দিকে একটি রাস্তা কোলাখামের দিকে আসছে, মানে ওটাই কোলাখামের এন্ট্রি গেট। আগে কোলাখামে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগতো, কিন্তু এখন কোনো এন্ট্রি ফি নেই, পুরো ফ্রি। তো আমরা এই রাস্তা ধরে সোজা এখন যাচ্ছি কোলাখামের দিকে। এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ। এতক্ষণ যে রাস্তা ধরে আসছিলাম সেটা বেশ ভালো ছিল, স্মুথ রাস্তা। কিন্তু এই রাস্তাটা কিন্তু এবড়ো খেবড়ো। এখানটা তাও বা ভালো, আরও সামনের দিকে যত এগোবো তত কিন্তু রাস্তা খারাপ। তবে একদম কোলাখামের সামনে যখন চলে আসবো তখন কিন্তু রাস্তাটা ভালো। এই কোলাখাম কালিম্পং জেলার নেওড়া ভ্যালি রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্যে অবস্থিত। এর খুব কাছে হলো লাভা মনাস্ট্রির পাশ দিয়ে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটাই কিন্তু কোলাখামের রাস্তা। অতএব কোলাখাম আসতে গেলে লাভা হয়েই আপনাদের আসতে হবে। আর এই রাস্তাটা অসম্ভব সুন্দর, শান্ত, নিরিবিলি, কোলাহল মুক্ত। মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। পাইন গাছের বনের ভেতর দিয়ে যেতে এত ভালো লাগছিল যে কি বলবো। এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে কিন্তু প্রচুর রেড পান্ডা আছে, যেগুলো কিন্তু মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। যদিও আমাদের সেই সৌভাগ্য হয়নি। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের কোলাখাম হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে স্টার হলিডে হোমস্টে। যদিও আমরা যখন বুক করেছিলাম এই হোমস্টে বলা হয়েছিল কোলাখাম হোমস্টে বলে, কিন্তু আসার পর জানতে পারলাম এটার নাম হচ্ছে স্টার হলিডে হোমস্টে। আমাদের সাথে ছোট্ট একটা স্ক্যাম হয়। আমরা ছবিতে যে রুমটা দেখেছিলাম সেই রুমটা এটা নয়। সেটা আরও সুন্দর ছিল, স্পেসিয়াস ছিল, কিন্তু আসার পর দেখলাম একদম ছোট। যদিও ঠিকঠাক চলে যাবে, কাজ চালানোর মতো, খুব খারাপ না, মোটামুটি ঠিক আছে। যাই হোক, এরকম তাড়াহুড়ো করে হোটেল বুক করলে একটু আধটু স্ক্যাম হয়। যদিও রুমে মোটামুটি সব ফেসিলিটিই ছিল, গিজার থেকে শুরু করে সব কিছুই ছিল, অসুবিধা হয়নি। এবং রুম থেকে ভিউটাও খুব সুন্দর। ক্লিয়ার ওয়েদার থাকলে সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আমরা ওই দিন প্রায় বিকেল 4টে নাগাদ আমাদের হোমস্টেতে পৌঁছাই। তাই ওই দিন আর নতুন করে সাইট সিন করতে বেরোলাম না। রাস্তায় আসার সময় আমরা মোটামুটি সাইট সিন করতে করতেই এসেছিলাম, তাই ওই দিনটা পুরো আমরা রেস্ট নিই। আমরা 4টের সময় এসে লাঞ্চ করি, আমাদের হোমস্টেতে বলা ছিল, এবং তারপরে একটু আশপাশ ঘুরে নিয়ে রুমে ফিরে ফ্রেশ হয়ে একবারে ডিনার করে ঘুমিয়ে পড়ি। এবং পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গে ফলস দেখতে। রাস্তাটা আছে, এই রাস্তা ধরে আমরা নিচে যাব আস্তে আস্তে ছাঙ্গে ফলস দেখতে। অনেকটা নিচে নামতে হবে। এখন এখান থেকে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর। এই রাস্তা ধরে এগিয়ে এগিয়ে যেতে হবে। অনেকটা এসেছি, এখন অনেকটাই নামতে হবে। এখান থেকে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। রাস্তা মোটামুটি ভালো, খারাপ বলবো না, পাহাড়ি রাস্তা তো ঠিকই আছে। আর অনেকটাই আমরা নেমে এসেছি। দারুণ, আমরা নিচে যাইনি এখনো। অসম্ভব সুন্দর এই ছাঙ্গে ফলস, দারুণ দেখতে লাগছিল। যদিও বর্ষা এখনো ঠিকমতো নামেনি, বর্ষার সময় এই ছাঙ্গে ফলসের রূপ আরও সুন্দর হয়ে ওঠে। বেশ অনেকগুলো সিঁড়ি নেমে আসার পর এই ছাঙ্গে ফলস দেখতে পাওয়া যায়। আর এই জায়গাটাও এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না, খুব সুন্দর। ছাঙ্গে ফলস আসার জন্য যে রাস্তাটি আছে সেখানে কিছু কিছু জায়গায় স্টেপ করা আছে, আবার কিছু কিছু জায়গায় শুধুমাত্র পাথুরের রাস্তা। রাস্তা মোটামুটি ভালো, আসার সময় কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু
ওঠার সময় বেশ কষ্ট। একটু রেস্ট নিয়ে নিয়ে মাঝে মাঝে উঠলে ভালো হয়। আমরা দুপা ওঠার পরেই মাঝে মাঝে কিন্তু রেস্ট নিয়েছিলাম, এবং রেস্ট করার জন্য ওরা জায়গাও করে দিয়েছে, এবং চাইলে আপনারা লাঠিও ওপর থেকে ভাড়া করে নিয়ে আসতে পারেন। আমরা যখন এসেছিলাম তখন ওখানে যে এন্ট্রি গেট ছিল, এন্ট্রি গেটের টিকিট কাউন্টার, সেইখানে কিন্তু কোনো লোক ছিল না। ছাঙ্গে ফলসে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। আমরা খুব সকালে এসেছিলাম, প্রায় সকাল 6টা নাগাদ। তখন টিকিট কাউন্টারে কেউ ছিল না, তাই কোনো এন্ট্রি ফি আমাদের কাটতে হয়নি। আমরা এমনিই নিচে নেমে গিয়েছিলাম। যাই হোক, ছাঙ্গে ফলস দেখে রুমে ফিরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সব তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা কোলাখামে 1 নাইট স্টে করেছিলাম। আজকেই আমরা কলকাতা ব্যাক করব এবং ফেরার পথে কিছু কিছু সাইট সিনও করে নেব। তো প্রথমেই আমরা গিয়েছিলাম লাভা মনাস্ট্রিতে। লাভা মনাস্ট্রি আমি আগেও একবার এসেছি। এখানে এলে মনটা না শান্ত হয়ে যায় অটোমেটিক্যালি। এত সুন্দর জায়গাটা, আর প্রচণ্ড হাওয়া দেয়। লাভা মনাস্ট্রি দেখে আমরা সোজা নিচে নেমে এলাম গরুবাথানে। আমরা যে রাস্তা ধরে ওপরে উঠেছিলাম সেই রাস্তা ধরে আবার নিচে নেমে এলাম। এই গরুবাথান হয়ে লাভা যাওয়ার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি অনেকবারই পাহাড়ে গেছি, কিন্তু এই রাস্তাটা আমার বিশেষভাবে খুব ভালো লেগেছে। পাহাড় থেকে নিচে নামার পর আমরা লাটাগুড়িতে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কোলাখামে যে হোমস্টেতে ছিলাম সেখানে 4 বেলা খাওয়া এবং থাকা নিয়ে পার ডে পার পার্সন পড়েছিল 1200 টাকা করে। আমরা যাওয়ার সময় যেমন শ্যামলী পরিবহনের বাসে করে গিয়েছিলাম, ফেরার সময়ও রুবি পরিবহন বাসে করে ফিরেছিলাম। কোনোবারেই আমরা ট্রেনের টিকিট পাইনি, পাওয়া সম্ভবও না। তৎকালে যারা কাটতে পারেন তারাই একমাত্র পায়। তৎকাল সম্বন্ধে যারা অনভিজ্ঞ তাদের তৎকাল টিকিট পাওয়া একটু মুশকিল। আমরা এখন চলে এসেছি মূর্তি নদীর পাশে। আপনারা দেখতেই পাচ্ছেন কলকল শব্দে বয়ে চলেছে মূর্তি। আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি, আমরা শ্যামলী পরিবহনের যে বাসটি করে এসেছিলাম সেই বাসটিতে ভোর 4:30 নাগাদ কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়। তখন আমাদের ওই বাস থেকে আরেকটি শ্যামলী পরিবহনের নতুন বাসে, যেটি ছিল সিটার নট স্লিপার, সেই বাসটিতে আমাদের ট্রান্সফার করা হয়। এরপর প্রায় 4.5 ঘন্টা স্লিপারের টিকিট কেটে আমাদের সিটারে ট্রাভেল করতে হয়। এর জন্য আমরা শ্যামলী পরিবহনের কাছে অভিযোগও জানাই আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য, এবং ওনারাও আশ্বাস দেন যে টাকা ফেরত পেয়ে যাবেন এবং একটি নাম্বার দেন যোগাযোগ করার জন্য। আমরাও সেই নাম্বারে যোগাযোগ করি, কিন্তু 2-1 বার ফোনটি রিসিভ করলেও পরবর্তীকালে আমাদের আর কোনো ফোন ওরা রিসিভ করে না এবং ফোনটা সুইচ অফ করে রেখে দেয়। শ্যামলী পরিবহনের সাথে আমাদের খুব বাজে একটা অভিজ্ঞতা হলো। জানি না অন্যান্য যে সমস্ত প্রাইভেট বাস সার্ভিসগুলো আছে সেইগুলি কেমন, যদিও ফেরার সময় আমরা রবি পরিবহন বাসে করে ফিরেছিলাম এবং ওদের সার্ভিস কিন্তু আমার ভালো লেগেছে। আমরা এখন চলে এসেছি গজলডোবায়। এখানে আছে তিস্তা নদীর ওপর ব্যারেজ। আপনারা দেখতে পাচ্ছেন একটি লক গেট খোলা হয়েছে এবং জল কি পরিমাণে বেরোচ্ছে। এই তিস্তা নদীর ব্যারেজের পাশে একটি ছোট্ট বাজার বসে। সেখানে নানা রকম স্থানীয় জিনিসপত্র বিক্রি হয় এবং তার সাথে বিভিন্ন ধরনের মাছ ভাজাও বিক্রি হয়। আমরা ওখান থেকে
কাউনের চাল কিনলাম। এর আগে আমি কখনো এই কাউনের চাল খাইনি। খিচুড়ি করে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন ফেরার পালা। মূর্তি নদী দেখে গজলডোবা হয়ে গরুমারা হয়ে এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে রাত 8টার সময় রবি পরিবহন বাসে করে আমরা ফিরে যাব কলকাতায়। আমাদের নর্থ বেঙ্গল ট্যুর বেশ ভালোই কেটেছিল, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। এছাড়া যাদের মোশন সিকনেস আছে তাদের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হবে, যেমন আমার হয়েছিল। বাকি সব ঠিক আছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।